ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে তারা অনেক অ্যাসিস্ট্যান্স দেয়। তো আমরা এই ভিজিটে ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের জন্য কোনো ধরনের সহায়তা চাচ্ছি কিনা, নাকি এটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি আছে যে আমরা এই মুহূর্তে কোনো ইনফ্রাস্ট্রাকচারের দিকে যাবো না? এটা একটা। আর আরেকটা হলো যে হিউম্যান রিসোর্সের ক্ষেত্রে যে কিছুটা আসছে, জাপান গুরুত্ব দিচ্ছে, আমরাও গুরুত্ব দিচ্ছি, কিন্তু আমরা জানি যে এটা অনেক আগে থেকে আসলে এই প্রক্রিয়াটা চলছে। কিন্তু জাপানে ট্রেনিং বলেন, ল্যাঙ্গুয়েজ ট্রেনিং বলেন, বা ওইখানে রিক্রুটমেন্ট বলেন, খুবই স্লো একটা প্রসেস। আসলে কি ধরনের প্রবলেম আছে এই জায়গাটাতে? কেন আমরা সেখানে যথেষ্ট ম্যান পাওয়ার রিক্রুট করতে পারছি না? খুবই রেলিভেন্ট এবং একেবারে টু দ্য পয়েন্ট এবং টেকনিক্যাল কোশ্চেন। সেই জন্য আমি আপনাকে খুব যে ডিটেল এটার আনসার দিতে পারবো তা না। আপনি যদি আমাদের এমইউ গুলো দেখেন, এখানেও কিছু ইনফ্রাস্ট্রাকচারাল বিষয় আছে। আই মিন স্পেশাল ইকোনমিক জোনগুলো ইস ইনফ্রাস্ট্রাকচার। আর আমাদের জাপানের সাথে বেশ কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট নিয়ে আমরা অলরেডি কাজ করছি। আর এই ভিজিটে আমাদের প্রধান এমফেসিস হচ্ছে বাজেটারি সাপোর্ট। অ্যান্ড বাজেটারি সাপোর্টে আপনারা জানেন আমাদের দুটো বাজেট থাকে, রেভিনিউ বাজেট এবং ডেভেলপমেন্ট বাজেট। আমরা সাধারণত সাপোর্টটা বেশি ডেভেলপমেন্ট বাজেটে নেই, এবং ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে আমাদের অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস আছে। আমি আপনাদেরকে বলেছি আমার পক্ষে আসলেই একেবারে স্পেসিফিক প্রজেক্ট বলা সম্ভব না, এই জন্য যে এটা ইআরডির বিষয়। সেই জন্য আমি এটুকু কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের এই যে সাপোর্ট, আমরা বাজেটারি অ্যাসিস্ট্যান্স যেটা চাচ্ছি, লোন, সফট লোন চাচ্ছি, এটাও কিছু না কোনো ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে যাবে। আর ট্রেনিংয়ের বিষয়ে আপনি যেটা বলছেন, আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের এর আগেও একটা প্রাইভেট কোম্পানির সাথে এগ্রিমেন্ট আছে। আমরা জাপান যখন অলিম্পিক হোস্ট করে তখনও আমাদের ওদের ওই উইন্টার প্রোগ্রাম একটা ছিল, তার মধ্যে বাংলাদেশ থেকে জাপানে বেশি সংখ্যক না গেলেও বেশ কিছু সংখ্যক লোক কাজ করার জন্য গেছে। তো জাপান আমি শুরুতেই বলেছি, জাপান আমাদের সব ওল্ডেস্ট অ্যান্ড নাম্বার ওয়ান ডেভেলপমেন্ট পার্টনার। ফলে যতভাবে আমরা জাপানের কাছ থেকে ডেভেলপমেন্টের অ্যাসিস্ট্যান্ট বা অন্য টেকনোলজি সহ যে সুবিধাগুলো পেতে পারি সবগুলোই আছে। এবং ওদের এই পার্টিকুলারলি হিউম্যান রিসোর্সের স্কিল ডেভেলপমেন্ট এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটা এরিয়া যেখানে দুই কান্ট্রি ইকুয়ালি বেনিফিটেড হতে পারবে। ওদের দরকার হচ্ছে স্কিল এবং স্পেসিফিক সেক্টরে স্কিল ম্যান পাওয়ার, আর আমাদের দরকার হচ্ছে আমাদের ম্যান পাওয়ার হিউম্যান রিসোর্সকে স্কিল করে এই সমস্ত জায়গাতে পাঠিয়ে বেশি রেমিটেন্স আনানো। সুতরাং এটা আসলে এখনো ফোকাস এরিয়া, এবং আমরা এই এরিয়াতে কন্টিনিউয়াসলি কাজ করছি। কিন্তু এইটা একটা স্পেশাল হবে যে আমরা দুটো অর্গানাইজেশনের সাথে এমইউ সই করছি, যে দুটোতে একটাতে ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করা হবে, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কিল, আর আরেকটাতে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী স্পেশাল স্কিলস যেগুলো দরকার। আমি একটা এরিয়া বলতেই পারি যে জাপানে প্রচুর কেয়ার গিভারের ডিমান্ড আছে। তো এই কেয়ার গিভারের ডিমান্ডের জন্য যে ধরনের স্কিল বা ট্রেনিং দরকার সেইগুলো করা যায় কিনা সেই রিলেটেড আর একটা এমইউ হবে। এবং আপনি দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টার বেশ কিছু ইভেন্টস আছে যেগুলোতে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্টটাকে ফোকাস করা হয়েছে। মাননীয় পররাষ্ট্র সচিব, আপনার বাম দিকে আমি অপু যে দিল্লিতে কাজ করি, আমার ছোট্ট দুটো প্রশ্ন হচ্ছে এই $1 বিলিয়ন এটা নিয়ে কি সামগ্রিক কোনো সই হবে বা কোনো ঘোষণা আসবে কিনা, নাকি এটা বিভিন্ন ক্ষেত্রে যে এমন বিভিন্ন কথা বললেন এর মধ্যে পড়বে, এটা একটা প্রশ্ন। আরেকটি হচ্ছে যে আপনারা নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন আওয়ামী লীগ, তার সাধারণ সম্পাদকের একটা ইন্টারভিউ ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে গতকাল। ভারতকে আপনারা এর আগে শেখ হাসিনার বিষয়ে বারবার সতর্ক করেছিলেন, তার বক্তব্য বা ওখান থেকে যেন তিনি রাজনৈতিক বক্তব্য প্রদান না করেন, এই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথমটা আমি বলতে পারবো, সেকেন্ডটা আপনি বলো। ওই যে এইটা প্রথম প্রশ্নটা আমার কলিগ নূরে আলম বলবেন, আর পরের অংশটুকু আমি বলবো আপনাকে। এরকম এটা থেকে নিচে বাটনটা আছে। জি, আসসালামু আলাইকুম।
আমি নুরে আলম, ডাইরেক্টর জেনারেল ইস্ট এশিয়ান প্যাসিফিক। প্রথম প্রশ্ন যেটা বাজেট সাপোর্টে আমরা $1 বিলিয়ন আমরা চেয়েছি, কিন্তু ওনারা কতটুকু দিবে এটা এর মধ্যে ঠিক হয়ে গেছে, বাট এই মুহূর্তে ডিসকাস করা যাচ্ছে না। এটা জাপানিজদের আপত্তি আছে, ওদের হলো যে মিটিংয়ের পরে যখন ফাইনাল ঘোষণা হবে তখন আমরা ডিক্লেয়ার করব। জি, এক্সচেঞ্জ নোটস সাইন হবে, অলরেডি প্রিপারেশন অলরেডি হয়ে গেছে আমাদের। ওই বাজেট সাপোর্ট রিলেটেড এক্সচেঞ্জ নোট সাইন হবে। এর পাশাপাশি কিছু লোন এগ্রিমেন্ট, গ্র্যান্ট এগ্রিমেন্ট লাইক স্কলারশিপ, এগুলোর জন্য সাইন হবে কিছু, কিন্তু অ্যামাউন্টগুলো ডিটেলটা বলা যাচ্ছে না। থ্যাংক ইউ। জি রাজি হয়েছে, জি, বাট $1 বিলিয়ন চেয়েছি, কিন্তু এর মধ্যে একটা অ্যামাউন্ট হবে, বাট এটা বলা যাচ্ছে। দ্বিতীয় অংশ, আমাদের প্রতিবেশী দেশে যারাই মানে থেকে যারা আমাদের বিরুদ্ধে চারণ করছে বা যারা বাংলাদেশের বিরুদ্ধে কোনো কিছু বলছে, তাদের বিষয়ে আমাদের অবশ্যই আমরা ভারতীয়দের কাছে জেনারেলি বলছি যে আমাদের তো একটা মানে গুড নেইবারলি রিলেশনশিপের বিষয়ে চিন্তা করলেই আমরা বলতে পারি যে এগুলো তোমরা প্রশ্রয় দিও না। আমাদের এই প্রচেষ্টাটা সবসময়ই আছে। ফলে এটাকে কোনো একটা মানে আলাদা করে কোনো একটা কেস আমরা ওইভাবে ওদেরকে বলি না, আমরা ওদেরকে জেনারেলি বলি যে তোমরা এমন কাউকে তোমরা প্রশ্রয় দিও না বা আশ্রয় দিও না যে যারা আমাদের বাংলাদেশের স্বার্থ বিরোধী, বাংলাদেশের সরকার সম্বন্ধে বা বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার বা বাংলাদেশের ক্ষতি করার চেষ্টা করে। আমাদের এই প্রচেষ্টা সবসময়ই আছে। আমি মনে হয় আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। মাননীয় সচিব, আমার নাম তানজিম, আমি বাংলাদেশ সংবাদ সংস্থায় কাজ করি। আমার ছোট ছোট দুটো করি, একটা হচ্ছে যে সফটওয়্যারের কথা যেটা বলা হচ্ছে যেটা কি আন্ডার ওডিএ কিনা, মানে এটা যদি ওরা যেটা করবে সেটা ডিসবার্স কবে হবে, এটা কি ওডিএর বাইরে কিছু কিনা, বা ডিসবার্স ইমিডিয়েট হবে কিনা, একটা কোশ্চেন হয়। আর সেকেন্ড কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে আমরা জানি যে জানা আমাদের বিপি নিয়ে কাজ করছে জাপান অনেকদিন আগে, 2 বছর আগে যখন জাপানিজ প্রাইম মিনিস্টার দিল্লি ভিজিট করে বুমিও, উনি একটা বে অফ বেঙ্গল আর নর্থ ইস্টার্ন ইন্ডিয়ান একটা ডেভেলপমেন্ট এটা আউটলুকের মতো একটা দিয়েছিল, কম্প্রাইজিং বাংলাদেশ, and so far we know বাংলাদেশ is doing that. আমার কোয়েশ্চেনটা হচ্ছে যে আমাদের যে এখন ভিজিটটা হচ্ছে, আমরা কি ওই স্ট্যান্ডে আছি কিনা ইন্ডিয়ার নর্থ ইস্টার্নের সাথে জাপানিজ সাপোর্টে যে ভ্যালু চেইনটা হওয়ার কথা ছিল সেটাতে আমরা স্টিক করি কিনা, এক্সটেন্ডেড অফ পিপি, আর জাপানিজ যেটা এফওপি আছে যেটা পিএনওপি ইন্ডো প্যাসিফিক, ওটার সাথে আমাদের প্রিভিয়াস রিজিম অ্যালাইন করেছিল, আমাদের ফরেন পলিসিতে আমরা এখনো অ্যালাইন করি। থ্যাংক ইউ। প্রথমত আমি আমার ব্রিফিংয়ে শুরুতেই বলেছি যে আমরা যে বাজেটারি সাপোর্ট লোন, সফট লোন চেয়েছি, এটা এক্সিস্টিং যে মেকানিজমগুলো আছে এই মেকানিজমের আন্ডারে চেয়েছে, কোনো আলাদা কোনো মেকানিজম করা দরকার নাই। ও আমার কালিগ বলেছেন যে এক্সচেঞ্জ অফ নোট হবে। এক্সচেঞ্জ অফ নোটই হচ্ছে যে একটা এক্সিস্টিং মেকানিজমের ভেতরেই আমরা এটা করছি। আর আমরা তো এখন সিট করেছি, মানে একটা এগ্রিমেন্ট হবে, এগ্রিমেন্ট সই হবে এবং ওখানে ডিসিশন হবে যে কত অ্যামাউন্ট হবে এবং সেই অ্যামাউন্টগুলো কিভাবে ডিস্ট্রিবিউট। আমি তো আগে থেকে বলার কোনো সুযোগই নাই আমার, কারণ ওটা তো সিদ্ধান্তই হয় নাই যে এটা কিভাবে ডিস্ট্রিবিউশন হবে। মানে এটা চান্সের বিষয়ই না, এটা যখন এগ্রিড হবে দুই পার্টি তখন একটা যে এক্সচেঞ্জ নোটটা হবে ওটাতে বলা থাকবে যে এই অ্যামাউন্ট এই সময় এইভাবে ডিসবার্স হবে। এটা তো আমরা কেবল চেয়েছি, এগ্রিমেন্টটা হবে, তারপরে আমরা বলতে পারবো যে এই লোনটা, এবং সেটা হতে আপনাকে অলমোস্ট ওই সময় পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হতে পারে। আমি মনে হয় একটু মানে লেফট লিনিয়ান পলিটিশিয়ান, তার তো হওয়া ঠিক হবে না। আমাদের রাইটেও তো সমান সংখ্যক মানুষ আছে। সেকেন্ড প্রশ্নটা আবার, আপনি যেটা বলেছেন, আপনি দেখতেই পাচ্ছেন যে এবারের ফোকাস মোস্টলি বিজনেস, বাইল্যাটারাল রিলেশনশিপ, এবং জাপানকে আমরা আমাদের সবচেয়ে বড় ডেভেলপমেন্ট পার্টনার হিসেবেই মনে করি, এবং আমাদের
যখন আলোচনা হয় তখন আমরা সমস্ত কিছুই আলোচনা করি। আর আপনি যদি দেখেন যে আমাদের আলোচনার মানে বাইল্যাটারাল মিটিংয়ের একটা মূল বিষয় হচ্ছে যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়। তো কৌশলগত যত দ্বিপাক্ষিক বিষয় আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। হ্যাঁ, না সেই জন্য আমি একটু পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছিলাম, লেফট লিনিং হয়ে পড়েছিলাম। আমি এখন সেন্টার থেকে এখন রাইটের দিকে যাই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, মাইক্রোফোন প্লিজ। আমি শুনতে পাচ্ছি। টিবিসি, ডিবিসি, ওই যে ওনারা শুনতে পাচ্ছেন না। আর আমি লেফট রাইটের এখানে আন্দোলন চাই না, আমি সেন্টারের মানুষ। মাননীয় সচিব, আমার সহকর্মীর একটা প্রশ্ন ছিল, আপনি বোধহয় কোনো কারণে মিস করে গেছেন। দ্বিপক্ষীয় সফর কততম দ্বিপক্ষীয় সফর মাননীয় উপদেষ্টার, এটি একটি। 2 নম্বর হচ্ছে ডিফেন্স নিয়ে বা নিরাপত্তা সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হবে কিনা এই সফরে, এইটা। এবং 3 নম্বর আমি আবারও একটু বলতে চাই, ভারত এইভাবে পুশিং করছে, আপনারা বলছেন যে যাতায়াত করতে সময় লাগছে, এটি 2 দিন আগে পররাষ্ট্র উপদেষ্টাও আমাদের বলেছেন, 2-3 দিন আগে। সময় আসলে এতখানি সময় লাগছে কিনা এবং লাগে কিনা, এবং এর মধ্যে এই পুশিং চলতেই থাকবে, আমরা কি কোনো এটার প্রতিবাদ করবো না বা করবো কিনা, সেই দিকটা যদি বলেন। কারণ পুশিং তো থামছে না, যাতায়াত করতে সময় লাগছে, দেখে প্রতিদিনই লোক তারা পাঠাচ্ছে। প্রথমত হচ্ছে যে আমি আসলে আজকে পড়ে আসি নাই যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কতগুলো ভিজিট বা এটার ওনার কততম ভিজিট। আমার মনে হয় যে আমরা এই ফোরামে এটা বলতেও চাচ্ছি না, কারণ এই ফোরামের জন্য এটা রেলিভেন্ট কোশ্চেন না। আপনারা ভালো করেই জানেন, আপনাদের কাছে আরো ভালো রেকর্ডস আছে উনি কতগুলো ভিজিট করেছেন। এটা আমাদেরকে হ্যাঁ না 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 আমি ইরেলেভেন্ট বলি নাই, আমি বলছি আমার উত্তর জানা নাই। আমি শুরুতেই বলে নিয়েছি আমি ছাত্র হিসেবে খুবই খারাপ, বেশি প্রশ্নের উত্তর আমার জানা নাই। আর একটু আমি আসলে প্রস্তুতিরও সময় কম পেয়েছি, 2 দিনে আর কতটুকুই প্রস্তুতি নেওয়া যায়। সুতরাং আমাকে একটু আপনারা যদি মানে সহমর্মিতার দৃষ্টিতে দেখেন তাহলে আমি একটু স্বস্তি বোধ করব। আর তারপরে আপনার প্রশ্ন ছিল আমরা পুশিং নিয়ে, আমরা বলেছি যে ভেরিফিকেশনের প্রসেসটা লেন্দি, কিন্তু আমরা কাজ করছি না এটা কিন্তু বলি নাই। ভেরিফিকেশনের প্রসেসটা আসলেও লেন্দি। শুধু নাম দিয়ে একজন মানুষকে বাংলাদেশে যদি কোনোভাবে ভেরিফিকেশন করা যায়, সেটা আপনারাই বুঝতে পারবেন এটা একটা ইম্পসিবল জিনিস। সুতরাং আমাদের জন্য ভেরিফিকেশন প্রসেসটা লেন্দি। এটার অর্থ কিন্তু এই না যে আমরা ওদের সাথে এনগেজমেন্টে নাই বা ওদের সাথে আমরা এটা নিয়ে কাজ করছি না। একটা প্রশ্ন আপনি যেটা করেছেন যে আমরা প্রতিবাদ করছি কিনা, আমরা প্রত্যেকটা পুশিনের পরেই একটা করে স্ট্রং প্রতিবাদ জানাচ্ছি, যেটা ডিপ্লোম্যাটিকলি করা যায়। আমরা তো মানে সুপ্রতিবেশী সুলভ আচরণের বাইরে যাওয়া আমাদের জন্য আমি মনে করি না সমীচীন, সেটা আমাদের কোনো প্রতিবেশীর সাথেই। তো আমরা প্রতিবাদ নিয়মিতই করছি, কিন্তু একটা বিষয় যে আপনারা জানেন যে সব প্রতিবাদ থেকে আপনি ঘেরাও না করা পর্যন্ত তো আর আসলে উত্তর পাওয়া মানে রেজাল্ট পাওয়া সম্ভব না। সুতরাং আমরা প্রতিবাদ করছি, নিয়মিতই প্রতিবাদ করছি। সুতরাং আপনি এটা বলতে পারেন যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং অন্যান্য যারা আছে, আমাদের যারা বর্ডারেও আছে, তারাও তাদের লেভেলে নিয়মিত প্রতিবাদ করে যাচ্ছে। আর জাপানের বিষয়ে আমি বলি আপনাদেরকে, আসলে জাপান এমনিতে পৃথিবীর কারোর সাথেই একমাত্র মানে তাদের যে ডিফেন্স কোঅপারেশন এগ্রিমেন্ট আছে সেটার বাইরে কারোর সাথেই ডিফেন্স কোঅপারেশনে যায় না। ডিফেন্স বিষয়টা জাপানের জন্য অত প্রায়োরিটি না। সেই জন্য এই বিষয়টা আপনারা আমাদের ব্রিফিংয়ে দেখেছেন, দ্বিপাক্ষিক আলোচনায় এই বিষয়টি ওইভাবে প্রাধান্য পাবে না। মাননীয় সচিব, আমি এদিকে আমার আপনার ব্রিফিং শুনে মনে হচ্ছে যে এটা মোর ইকোনমিক ইন নেচার। এই ভিজিটের উদ্দেশ্যটা হচ্ছে কি অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, এই ধরনের কিছু একটা। তো আমার স্পেসিফিক কোয়েশ্চেন যে ম্যান পাওয়ার নিয়ে, আপনারা তো বললেন যে ম্যান পাওয়ার নিয়ে দুটো এমওইউ হওয়ার আছে।
এক্সিস্টিং যে সিস্টেমটা রয়েছে সেইটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি যে ফর এক্সাম্পল প্রতি বছর আমাদের কতজন লোক ওখানে যায়, তারা ওখানে যে কি ধরনের কাজ করে, কতদিন থাকে এই লোকগুলো, বা তারা কি পরিমাণ রেমিটেন্স করে, এই সম্পর্কে তো কোনো কি তথ্য দেওয়া যায় যে হয়তো বা ডিজি বা ডিজি স্টুডেন্ট কাছে হয়তো বা তাদের কাছে নলেজ থাকতে পারে যেহেতু একজন টোকিও ফেরত, যে আসলে ওইখানকার এখন রিয়েল সিনারিওটা কি অ্যাজ ফার অ্যাজ ম্যান পাওয়ার ইজ কনসার্ন। আমার মনে হয় ডিজিপিডি সম্প্রতি টোকিও থেকে ফেরত এসেছেন, উনি ভালো বলতে পারবেন। ধন্যবাদ পররাষ্ট্র সচিব মহোদয়কে। আপনার প্রশ্নের হয়তো একেবারে আপডেটেড উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না, বাট যেটা আমি বলতে পারি যে এখন বাংলাদেশি যে সংখ্যা জাপানে ডিসেম্বর 2024 প্রায় 45,000 মতো, 35,000, এবং এই সংখ্যাটা কিন্তু পোস্ট কোভিড পিরিয়ডে অনেক বেড়েছে। এটা আমাদের আগে আপনার 17,000 বা 18,000-এর মতন একটা সংখ্যা ছিল, কিন্তু পরবর্তীতে আমাদের দূতাবাস এবং এখানে আমাদের যে মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে তাদের সহযোগিতায় আমরা তাদেরকে ভাষাগত এবং আপনার কারিগরি শিক্ষার বিষয়গুলো ইনস্যুর করার কারণে সেই সংখ্যাটা এখন বেড়ে গেছে। তাদের আরেকটা জিনিস যেটা আমাদের এখন বাড়ছে সেটা হচ্ছে ভাষা শিক্ষার জন্য ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ ভিসাতে এখন একটা বড় সংখ্যায় জাপানে যাওয়া শুরু করেছে, এবং আমাদের আশা আছে যে এই যে এমওইউগুলো আমাদের শুরু হবে, যেখানে একটা বড় বিষয় হচ্ছে আমরা চাচ্ছিলাম যে তাদের যে ভাষাগুলো দক্ষতা সেটা যাতে জাপানিজদের মাধ্যমে আমরা এখানে তাদেরকে ইম্পার্ট করতে পারি। তো এই এমওইউগুলোর মাধ্যমে যেটা হবে যে জাপানিজ কোম্পানিগুলো বাংলাদেশে এসে তাদের ভাষাগত প্রশিক্ষণ দেবে, স্কিল ডেভেলপ করবে, যেগুলো তাদের স্পেসিফিক সেক্টরে আমাদের পররাষ্ট্র সচিব মহোদয় বলছেন কেয়ার বিভাগ, তারা আরো কিছু সেক্টর আমাদের জন্য ওপেন করছে, আপনার হোটেল ম্যানেজমেন্ট, তারপরে ড্রাইভিং, 16 সেক্টর টোটাল 16 সেক্টর তারা আমাদের জন্য ওপেন করবে। তো আমরা আশা করছি যে ভবিষ্যতে এই 35,000-এর যে সংখ্যাটা আমরা বললাম, এই সংখ্যাটা অচিরেই আমরা চাচ্ছি যে 50,000-এর মতন হয়তো পৌঁছে যাবে, যদি আমরা এই প্রপারলি তাদেরকে ল্যাঙ্গুয়েজ এবং স্কিল ডেভেলপমেন্ট করে তাদের যে সেক্টরগুলো তাদের লোক দরকার সেখানে আমরা তাদেরকে লোক সরবরাহ করতে পারি। তো এই না, এরকম কোনো স্পেসিফিক কোটা নাই, ইটস এন ওপেন ক্যাটাগরি। তারা আমাদেরকে শুধুমাত্র ক্যাটাগরিগুলো আমাদেরকে দেয় যে এখন পর্যন্ত যে 5টা বা 6টা ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো আমাদের বাংলাদেশিদের জন্য ওপেন আছে এবং সেখানে কোনো কোটা নেই। ধন্যবাদ। আমরা একটু বাম দিকে যাই, আমরা হলে আবারও পক্ষপাতিত্ব হয়ে যাবে। আমরা একটু বাম দিকে শুনি। জি, একটু মাইকে বলতে হবে। হ্যাঁ, 2টা মাইক হলে ভালো হবে। এর আগে আমাদের প্রধান উপদেষ্টা নিজ থেকে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা হয়েছে, সেই সময়ও যেটা বলেছিল যে ফ্যাসিস্ট সরকার প্রধানমন্ত্রী বা মোদী সরকার প্রধানমন্ত্রী যেখানে আশ্রয় নিয়েছে তিনি যেন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়া ব্যবহার না করে কোনো কিছু না বলে। সেই সময় বলা হচ্ছে আমরা একটা ইন্টারন্যাশনাল গণমাধ্যমে দেখেছি যে তার রেসপন্স ভারত দিয়েছিল যে যেটা হচ্ছে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ওপেন, ভারত এই মাধ্যম বন্ধ করতে পারে না, এরকম আমরা একটা সংবাদ দেখেছিলাম। তো আপনি বলছেন যে আমরা সবসময় যে প্রশ্রয় না দেবার আহ্বান জানাচ্ছি, এক্ষেত্রে ভারতের আসলে রেসপন্স কেমন? আমরা ভারতের রেসপন্সটা একটু জানতে চাই। আরেকটা জানতে চাচ্ছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে আদালতে হাজির করার জন্য একটা নোটিশ জারি করেছে। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো উদ্যোগ নিবে কিনা জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা আসলে আবারও বলছি, আমি আপনার কথা প্রসঙ্গেই বলছি যে আমরা সব বিষয়েই আমাদের প্রতিবেশীর সাথে এনগেজড হয়ে তাদেরকে আমরা ওভারঅল যেটা বলার চেষ্টা করছি যে আমাদের দেশের জন্য দেশ বিরোধী যে কোনো কিছুই যাতে তাদের মাটিতে বা তাদের দেশ থেকে না হয়। এর মধ্যে সেটা যদি সোশ্যাল মিডিয়ার প্রচারণা হয়, মেইন স্ট্রিম মিডিয়ার প্রচারণা হয়, তাহলে তারা যেটাকে মানে করতে পারে সেটা করবে, যেটা করতে পারে না সেটা করবে না, বা করার তো বিষয়টা থাকতেই হবে। আর
দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে কোর্টের যে নির্দেশনা আছে, আমরা কোর্ট যেভাবে নির্দেশনা দিয়েছে আমরা সেইটাকেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। আমরা কোর্টের নির্দেশনা যেমন বাংলাদেশে আমরা সাথে সাথে এক্সিকিউট করতে পারি, কিন্তু এটা যখন বাংলাদেশের বাইরের কোনো দেশে হয় তখন তো এই কোর্টের নির্দেশনাটা ওখানে অ্যাপ্লিকেবল না। আর এই কোর্টের নির্দেশনাটা সার্ভ করার একটা মানে ইউনিভার্সাল ফরম্যাট এবং নর্মস আছে। আমরা সেই ইউনিভার্সাল ফরম্যাট এবং নর্মস ফলো করেই এই কোর্টের ভার্ডিক্টটা আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। কারণ বাংলাদেশের টেরিটরির বাইরে আমরা বাংলাদেশের কোনো আইন অ্যাজ ইট ইজ কোর্ট যেভাবে করতে চাইবে সেভাবে করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ওই যার বিরুদ্ধে এই নির্দেশনা আছে সেইটা সে বা সেই সংগঠন বাংলাদেশের ভেতরে যদি না থাকে। সুতরাং আমরা যে ইউনিভার্সাল নর্মস এবং প্র্যাকটিস আছে, কোনো কোর্টের সামন বা কোনো কোর্টের ডাইরেক্টিভস অন্য দেশে পাঠানো এবং সেই দেশকে রিকোয়েস্ট করা যে ওই সামনটা ইমপ্লিমেন্ট করে, আমরা সেই ফরম্যাট ফলো করেই এই কোর্টের ভার্ডিক্ট যেটা হয়েছে আমরা সেটা এক্সিকিউট করছি আর কি। আমি আপনার কথা শুনতে পাই কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়? দেখেন, আমাদের বাইলেটারাল রিলেশনশিপ খুবই ইন্টারেস্টিং জিনিস। এখানে সন্তুষ্টির বিষয় না, আমরা ইস্যু নিয়ে কাজ করি এবং ইস্যু যদি